আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা, যে তিলোত্তমার বাবা ফাইনালি উনি মুখ খুললেন। উনি অপরাধীদেরকে নিয়ে মারাত্মক কিছু তথ্য ফাঁস করলেন, সাথে সিবিআইকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে ফাঁস করেছেন, যেটা শুনলে আপনারা চমকে যাবেন, আকাশ থেকে পড়বেন। বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিব, যে গতকাল এই মামলাটির বিচার প্রক্রিয়া হয়েছে হাইকোর্টে। সেখানে তিলোত্তমার মা বাবা কিছু লিখিত দাবি করেছেন বিচারপতির কাছে, বা লিখিত কিছু জমা দিয়েছেন, যার মাধ্যমে তিলোত্তমার মা বাবার কিছু প্রমাণ আছে তিলোত্তমার ভিত্তিতে। সেই প্রমাণগুলো বিচারকের কাছে দেখাতে চাইছেন, বিচারককে জানাতে চাইছেন যে এই 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 প্রমাণের ভিত্তিতে আপনার কাছে পুরো প্রমাণ হয়ে যাবে যে তিলোত্তমার সাথে কি কি হয়েছে, তাই তো। কিন্তু বিচারক এই কথাটি বলেছেন যে আপনাদের কাছে যা আছে আপনারা কিন্তু সিবিআইয়ের কাছে জমা দেন, সিবিআই আপনাদের কথার উত্তর দেবে। কিন্তু তিলোত্তমার বাবা তার পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন কোর্টে, যে সিবিআইয়ের কাছে আমরা অনেক কিছু জমা দিয়েছি, অনেক প্রশ্নের অ্যান্সার জানতে চেয়েছি, কিন্তু সিবিআই কোনো কিছুর আমাদেরকে উত্তর জানানোর প্রয়োজন বলে মনে করেনি, এমনকি জানানো হয়নি। মোট কথা, তিলোত্তমার মা বাবা সিবিআইয়ের কোথাও না কোথাও তদন্তে কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এখনো অবধি, কারণ আমরা প্রত্যেকে কোথাও না কোথাও সিবিআই তদন্তে হতাশ। তবুও তিলোত্তমার তদন্ত হাইকোর্টে আসার পর ব্যাপারটি তৎপর হয়ে উঠে পড়েছে সিবিআই, জেগে উঠেছে সিবিআই, ইনভেস্টিগেশন দ্রুত করতে শুরু করে দিয়েছেন। যেখানে দেখেছি আমরা যে 7 জন নার্সকে তলব করা হয়েছে, নিরাপত্তা রক্ষীদেরকে তলব করা হয়েছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এমনকি গতকাল যেই রিপোর্ট জমা পড়েছে, যেই স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে তৃতীয়, সেখানেও কিন্তু 12 জনকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেটাও কিন্তু রিপোর্টে আছে। এবার আপনাদেরকে বলি যে তিলোত্তমার বাবা আজকে কি বললেন। তিলোত্তমার বাবা আজকে যেটা বললেন সেটা মারাত্মক করে দাবি করলেন যে এখনো আদালতে সিবিআই দাবি করছেন তিলোত্তমার মোবাইল খোলা হয়নি। পয়েন্ট টু বি নোটেড, বলছেন যে তিলোত্তমার মোবাইলটি খোলা হয়নি, যেহেতু তিলোত্তমার ঘটনা ঘটে যাওয়ার পর তিলোত্তমার সমস্ত জিনিস কিন্তু বাজেয়াপ্ত করা হয়, বা বলা হয় যে তিলোত্তমার সমস্ত জিনিস কিন্তু প্রথমত ছিল গিয়ে পুলিশের কাছে। কলকাতা পুলিশ যেহেতু ইনভেস্টিগেশন করছিলেন তার কাছেই ছিল, কলকাতা পুলিশের কাছে ছিল। পরবর্তীতে যখন কেসটি হ্যান্ডওভার করা হয় সিবিআইয়ের হাতে, তখন কিন্তু সিবিআইকে সমস্ত তুলে দেওয়া হয়। কিন্তু সিবিআইয়ের কাছে মোবাইলটি থাকা সত্ত্বেও যে তিলোত্তমার মোবাইলটি সিবিআইয়ের কাছে আছে, অথচ তিলোত্তমার বাবা বলছেন যে তিলোত্তমার দেহ উদ্ধারের 3 মাস পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তিলোত্তমার নম্বরটি লিক করেছে, বুঝতে পারছেন, বলে দেখা যাচ্ছে। এটা কি করে সম্ভব? তিলোত্তমার মোবাইলটি মৃত্যুর পর তিলোত্তমার মোবাইলটি চলে যায় গিয়ে যারা ইনভেস্টিগেশন করছিলেন, প্রথমত কলকাতা পুলিশ, তারপরে কিন্তু সিবিআইয়ের কাছে, তাই তো। তাহলে সিবিআইয়ের কাছে মোবাইলটি থাকলে কি করে তিলোত্তমার নম্বরটি সেই গ্রুপ থেকে লিক করে যায়? এটা হলো গিয়ে নাম্বার 1 তিলোত্তমার বাবার প্রশ্ন। তারপরে উনি বলেছেন যে তিলোত্তমার আইনজীবীর দাবি যে স্ট্যাটাস রিপোর্ট থেকে নজর ঘোরাচ্ছে সিবিআই, বুঝতে পারছেন। তিলোত্তমার আইনজীবীর দাবি, যেটা উনি সামনাসামনি বলেছেন, এটা কোর্টে নয়, এটা সামনাসামনি তিলোত্তমার মা বাবা সাংবাদিকের মাধ্যমে জানিয়েছেন যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন, বা উনি হোয়াটসঅ্যাপে তিলোত্তমার যে আইনজীবী উনি বলছেন যে বিচারকের কাছে উনি জানাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের লাস্ট লাইনটা দেখুন, প্রমাণ লোপাটের চূড়ান্ত প্রমাণ আপনি পাবেন। এই কথাটি আইনজীবী সর্বসম্মুখে বলেছেন, আর এই কথাটা উনি কিন্তু আইনজীবী কোর্টে কিন্তু বিচারকের কাছেও জানিয়েছেন আইনজীবী, যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লাস্ট লাইনটা দেখুন, ওখানেই আপনি বুঝতে পারবেন যে প্রমাণ লোপাটের চূড়ান্ত প্রমাণ, বুঝতে পারছেন। আর তিলোত্তমার বাবা যেটা বলছেন যে সিবিআইরা আমাদের থেকে, তিলোত্তমার বাবা এটা সামনাসামনি মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন যে সিবিআইরা আমাদের থেকে কেন জানি না মুখ লুকিয়ে থাকে, বুঝতে পারছেন। তিলোত্তমার বাবার দাবি যে সিবিআই কেন জানি না মুখ লুকিয়ে থাকে, আমাদের সামনে মুখ দেখাতে চাই না, বা বলতে পারেন যে কোথাও না কোথাও তিলোত্তমার মা বাবাকে ইগনোর করা হচ্ছে।
তিলোত্তমার মা বাবা কিছু সিবিআইয়ের কাছে জানতে চাইছেন বা ওনারা কোনো কিছু সিবিআইকে জমা দিতে চাইছেন নিজের মেয়ের প্রমাণ ভিত্তিক, বা বলতে পারেন যে তদন্তের জন্য যাতে সিবিআইয়ের সুবিধা হয়, সেই ক্ষেত্রে তিলোত্তমার মা বাবা হয়তো কিছু জমা দিতে চাইছেন। তো পুরোপুরি বিষয়টাকে কিন্তু ইগনোর করা হচ্ছে, যার জন্য তিলোত্তমার বাবা বলছেন জানি না এমনি কেন করছেন, যেমন মনে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে, যেমন ক্রিমিনালের অ্যাক্টিভিটি থাকে ঠিক তেমনি মনে হচ্ছে সিবিআইকে দেখে। এটা তিলোত্তমার বাবা মানে মারাত্মক কিছু দাবি করেছেন যে সিবিআইরা কেন মুখ লুকোচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, যেমন মনে হচ্ছে ক্রিমিনালের অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন। আর তিলোত্তমার আইনজীবী যেটা উনি সামনাসামনি বললেন যে ঘটনা ঘটার প্রায় 3 মাস পর ভিকটিমের ফোনটা মানে তিলোত্তমার ফোনটা অ্যাক্সেস করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে কি হয়েছে যে সেটা আমরা বলতেই পারি যে ম্যানিপুলেট করা হয়েছে, বুঝতে পারছেন। আমরা বলতে পারি যে ম্যানিপুলেট করা হচ্ছে। তিলোত্তমার পরিবার যেই সিনপোসিস জমা দিয়েছিলেন কোর্টে, মানে লিখিতভাবে যে সিনপোসিস আদালতে বিচারককে জমা দিয়েছেন, সেখানে কিন্তু ওনারা পুরো ডিটেলসে লিখেছেন। এমনকি ওনারা সর্বসম্মুখে এসে যেই কথাগুলো জানালেন সেই কথাগুলো আমি কিন্তু আপনাদের কাছে জানালাম যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তিলোত্তমার বাবা যেটা বলেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তিলোত্তমার আইনজীবী বলছেন যে কিছু তো একটা আছে, সিবিআই কিছু আড়াল করার চেষ্টা করছেন, কিছু লুকানোর চেষ্টা করছেন বা কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। তবে সিবিআই কোর্টে দাবি করেছেন যে আমাদের কাছে কিছু প্রমাণ আছে বা কিছু অপরাধী সামনে আসতে চলেছে, যার ভিত্তিতে পুরো প্রমাণ আমাদের কাছে কালেক্ট করা হয়েছে, যেটা পরবর্তী স্ট্যাটাস রিপোর্টে আমরা জমা দিতে চলেছি বা দিব, বুঝতে পারলেন। তবে অনেকে মনে করেছিলেন যে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট যখন জমা পড়বে সিবিআইয়ের তরফ থেকে তখন কিন্তু অনেক কিছু সেই স্ট্যাটাস রিপোর্টে থাকবে বা অনেক অপরাধীর নাম সামনে আসবে, কিন্তু তেমনটা কিছুই হলো না। এবার দেখার পালা যে চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই কি জমা দিচ্ছেন। তবে সিবিআই যেটা বলেছেন সেটার উপর ভিত্তি করে বলতে পারি যে আগামীতে হয়তো মারাত্মক কিছু প্রমাণ আসতে চলেছে। হ্যাঁ, কারণ যেই অপরাধীর নামগুলো সামনে এসে সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস যেটা বলেছিলেন যে সেই সমস্ত অপরাধীদের নাম সামনে চলেছে, ওনারা বাইরে আছেন, ওনাদেরকে ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করা হচ্ছে। আর আরেকটি কথা বলি বন্ধুরা, যে আপনারা অনেকে বলছেন যে তিলোত্তমার বন্ধু ওর সম্পর্কেও আমি তদন্ত করছি, বা যদি কোনো কিছু তথ্য পাই অবশ্যই আপনাদের কাছে সমস্তটা জানাবো। হ্যাঁ, তিলোত্তমার মা বাবা কোনো কিছু জানালে অবশ্যই জানাবো। এমনকি আমি যদি কোনো তথ্য পাই তিলোত্তমার বন্ধুর ব্যাপারে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে দেবো, তবে চ্যানেলে নজর রাখতে হবে। এবার আপনাদেরকে বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উনাকে কোর্ট থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে জেলে পাঠাবো, বুঝতে পারছেন। কোর্ট থেকে বিচারক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন যে চেয়ারম্যানকে জেলে পাঠাবো। কিন্তু কেন? 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। কয়েকদিন আগেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন সমস্ত চাকরিহারারা। অফিস বন্দি হয়ে থাকতে হয় চেয়ারম্যান সহ আরও একাধিক আধিকারিককে। মানে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান, ওনাকেও কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। আর এর রেস কাটতে না কাটতে এবার বড় হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি চেয়ারম্যানকে গ্রেপ্তারের হুঁশিয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ, বুঝতে পারছেন। যে বিচারপতি এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন সোজা জেলে পাঠাবো। বর্তমানে স্কুল শিক্ষকের একাধিক পদ নিয়োগ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় যেমন বুধবার এজলাসে ডেকে পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। জানা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভূগোল নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা করা হয়। কমিশনের তরফ থেকে জানানো হয় সংশ্লিষ্ট বিষয়ে ওবিসি পদ না পাওয়ার কারণে নিয়োগ হয়নি। একথা শোনার পরে বড় হুঁশিয়ারি দেন বিচারপতি জাস্টিস তপব্রত চক্রবর্তী। বলেন এটা স্কুল সার্ভিস কমিশনের ভুল, তার দায় কমিশনের। এজলাস থেকে গ্রেপ্তার করে চেয়ারম্যানকে জেলে পাঠাবো। হাইকোর্ট এদিন বলে উচ্চ প্রাথমিক
প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চের নির্দেশে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। তা সত্ত্বেও যোগ্য হয়ে একজন চাকরি পাননি। এখন এসএসসির নানান সমস্যার কথা বললেও কেন আদালত মানবে? অনেক কিছু হয়ে গিয়েছে। কমিশন চাকরি না দেওয়ার ক্ষেত্রে এই ধরনের অজুহাত দিতে পারে না। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এদিন প্রশ্ন করেন, নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুভাগে শূন্যপদ ঠিক হয়, ঘোষিত শূন্যপদ ও বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্যপদ। এখন তাহলে কেন স্কুল সার্ভিস কমিশন বলছে ভূগোলে শূন্যপদ নেই? হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়েছে, এসএসসি চেয়ারম্যান সমাধান করতে না পারলে আদালত মেনে নেবে না। এর নিয়ে রাজ্য নাকি শিক্ষামন্ত্রী কার সঙ্গে কমিশন কথা বলবে সেটা তাদের সমস্যা। বিচারপতি চক্রবর্তীর কথা এসএসসি কি জন্য? এই প্রকারের সমস্যা যাতে না হয় সেটা দেখার জন্যই তো কমিশনের জন্য সমস্যা, যে সেটা তাদেরকে মেটাতেই হবে। আদালতের নির্দেশ অনুযায়ী উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকার সকলকে চাকরি দিতে হবে। আদালত শেষ সুযোগ দিচ্ছে, এরপরেও চাকরি না পেলে আদালত কড়া পদক্ষেপ নেবে। বুঝতে পারছেন যে এরপরেও যদি মানে এই সমস্ত ভুলভ্রান্তি হয় বা চাকরি না পেলে এবার কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, 26,000 চাকরি বাতিল কাণ্ডে বর্তমান বেজায় চাপে রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে হাইকোর্টের ভৎসনার মুখে পড়ল এসএসসি। শেষ সুযোগ দিচ্ছে আদালত, শেষবারের মতো সুযোগ দিয়েছে। এরপরেও যদি চাকরি না হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি। বুঝতে পারছেন যে কেমন মানে একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আর এটা মনে হয় দরকার ছিল। যাই হোক, যেটা বিচারপতি দিয়েছেন সেটা তো মানতেই হবে সকলকে, তাই না? এবার আপনাদেরকে বলি যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি, এসএসসি চেয়ারম্যানকে 16 মের মধ্যে কাউন্সিলিং শেষের দিন নির্দেশ কোর্টের। মানে 16 মের মধ্যে কাউন্সিলিংয়ের শেষের নির্দেশ দিয়েছে কোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 2016 আপার প্রাইমারি নিয়োগ এখনও কেন শেষ নয়? প্রশ্ন আদালতের। শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ, কাকে বললে সমাধান হবে খুঁজে বের করে সমাধান করুন। মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। আগামী 16 মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। নিয়োগ কিভাবে জানাতে হবে সবটা জানাতে হবে আদালতকে। মানে নিয়োগ কিভাবে জানাতে হবে সমস্তটা আদালতকে। বস্তুত 2024 সালে 28শে আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 14,052 জনের চাকরি নিশ্চিত করতে হবে, কিন্তু তার মধ্যে এসএসসি 12,482 জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগ করিয়েছে। তবে অবশিষ্ট রয়েছে 1,482, মানে 1,482 জন। ফের মামলা হয় কোর্টে। সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করার। ওখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সমস্তটা শেষ করতে হবে, কিন্তু যেখানে বলা হয়েছে যে ফের মামলা হয় কোর্টে, সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করার, কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয়। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, শূন্যপদ তখন বলা হয় সেটা থাকে, যখন সেটা থাকে অনুমান করে আবার কখনো করা হয় নাকি? আপনারা সময়ের কথা মানেননি, মামলার সময় মনে ছিল না? বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আপনার সেটাই রাজ্যকে বলা উচিত ছিল। আমাদের বলা হয়েছিল রিজার্ভেশন মানা হয়নি। এখন বলছেন আপনার ভ্যাকেন্সি নেই, কবে ডাকবেন? আইনজীবী সপ্তাংশ বসু উনি বলছেন যে আমার কিছু করা সম্ভব নয়। 1,463 জনকে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু শূন্য পদের সঙ্গে মেলেনি, রিভিউ অসম্ভব। শীর্ষ আদালতে মামলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন নিজে
নতুন পোস্ট করতে পারে না, রাজ্যকে করতে বললেই সম্ভব। আবার বলেন যে ঘেরাওয়ের জন্য সমস্যা হচ্ছে, 15 দিনের মধ্যে লজিস্টিক সমস্যায় কাজ করা সম্ভব হচ্ছে না। মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী সচিবের দারুণ সম্পর্ক, ওকে নির্দেশ দিন সমাধান করতে। এসএস অ্যাডামেন্ট কোনো নিয়োগ করা হচ্ছে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আমরা সমাধান করতে চাই, এটা রুটি রুজির বিষয়। বলা হচ্ছে এটা রুটি রুজির বিষয়। এরা সাফার করছে, গঙ্গা দিয়ে অনেক জলের অনেক জল বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি। মানে একটা কড়া কথা বলেছেন যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, তারপর বলছেন বুঝিনি। কয়েকজনকে নিয়ে বসে আছেন, আপনি কিসের এক্সপার্ট? আইনজীবী সপ্তাংশ বসুর উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে সিনিয়র হিসাবে এই মামলা নেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন আপনি ইতিমধ্যে অবমাননার মধ্যে পড়ে গেছেন, কাজ কবে শেষ হবে সেটা স্পষ্ট করে বলুন। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন 16 তারিখের মধ্যে যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করুন। চেয়ারম্যানকে বাড়িতে বসে ভাবতে বলুন। উনি ডিভিশন বেঞ্চের অবমাননার মুখে শিক্ষামন্ত্রী হোক, রাজ্য হোক, যার থেকে হোক জিজ্ঞেস করুন কি করবেন। 5টা হলফনামার পর এটা অবিশ্বাস্য। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে আপনি সেফ খেলছেন, চেয়ারম্যানকে বলছেন আপনি সেফ খেলছেন, কিভাবে সমাধান করবেন বুঝে নিন। সুশান্ত ঘোষ চাকরি প্রার্থী বলেন যে 2024 সালের 28শে আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 14,052 জনের চাকরি নিশ্চিত করতে হবে। তার মধ্যে এসএসসি 12,482 জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছে। অবশিষ্ট রয়েছে 1482 জন। আমরা এরপর মামলা করি। আদালত বলেছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করার, কিন্তু দেখলাম সেটা হলো না। সেই আদালত অবমাননার মামলা আজ বিচারপতি জানান আগামী 16 মের মধ্যে আমাদের কাউন্সেলিং করে এই রিপোর্ট পরবর্তী শুনানির দিন জমা দিতে হবে। বুঝতে পেরেছেন কতটা ঘাপলাগিরি আছে? যাই হোক, আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম। আর অবশ্যই আরজি কর ম্যাটারে সমস্ত তথ্য এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। জাস্ট একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করা। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।